এই ওপরের পোর্শনে রয়েছি, আর এখান থেকে একটু আপনাদেরকে এই পুরো পোর্শনটা যদি দেখাই, সত্যি অনবদ্য লাগছে। বিখ্যাত মানুষ বাড়ি ছিল কিঙ্কর বেজ, এই মূর্তিটা কিন্তু ওনারই তৈরি করা, বুঝলে? এইটা প্রতিষ্ঠা হয়েছিল 1892 সালে, আর এই বিহারটি নির্মাণ হয়েছিল 1903 সালে। আপনারা দেখছেন অতীত ভবনের যে রুমগুলো, এখানে এসি রয়েছে এবং দুটো বেড রয়েছে। রুমের সাইজ যদি বলি তো মোটামুটি যথেষ্ট বড়ই। দেখুন এই সাইডেও কিন্তু এরকম অনেকগুলো রুম রয়েছে। এইভাবে একটা 3টে ফ্লোর আছে। আমাদের 2টি প্রকল্প আছে। একটি হোমিওপ্যাথি এলোপ্যাথি চিকিৎসা আমরা করি অল্টারনেটিভ ডেতে, প্রতি সপ্তাহে ফ্রি মেডিসিন, ডাক্তার আমরা এখানে সেবা দিই। এটা দেখুন ডিসপেন্সারি রয়েছে, এখানে নানান ধরনের ওষুধপত্র রয়েছে। এছাড়া আমাদের 2টি স্কলারশিপ ফান্ড আছে। আচার্য হিমেন্দ্র বিকাশ চৌধুরী স্কলারশিপ ফান্ডটা মূলত আমরা 6 থেকে 12 পর্যন্ত মানে স্কুলিংটা দিই, আর ডক্টর বেণীমাধব বড়ুয়ার স্কলারশিপটা দিয়ে আমরা কলেজ ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরকে। অষ্টধাতুর এটা বারবার থেকে আনে, 1905 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। এই মুদ্রাটাকে বলে ভূমিস্পর্শ মুদ্রা। আচ্ছা, এই মুদ্রাটাকে না, এটা পুরো অষ্টধাতু। বিগত বেশ কয়েকদিন ধরে আপনাদের অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি যে আমাদের চ্যানেলে আপনারা কেন টেম্পলস অফ বেঙ্গল সিরিজের ভিডিও আর নিয়মিত দেখতে পাচ্ছেন না। তো প্রশ্নের উত্তরে এটাই বলবো যে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এই সমস্ত অনুষ্ঠান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের ভিডিও তোলার জন্য আর কোথাও যাওয়ার সুযোগ হয়নি। তাই আজকে অনেক দিন বাদেই এই টেম্পলস অফ বেঙ্গল সিরিজেরই ভিডিও শ্যুট করব বলে আমি চলে এসেছি কলকাতার বুকে একটা শতাব্দী প্রাচীন জায়গা। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখছেন, এই পুরো জায়গাটা এটা কিন্তু প্রায় 133 বছরের প্রাচীন একটা বৌদ্ধ বিহার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই শতাব্দী প্রাচীন বৌদ্ধ বিহারের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুধু একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন আগে। যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর পারলে কিন্তু প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ শতাব্দী প্রাচীন এই মন্দিরটা আজকের কলকাতার বুকে কিন্তু সগৌরবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরেও অনেক মানুষের কাছে কিন্তু এই মন্দিরটা আজও অজানা, হয়তো জনমাধ্যমে সেইভাবে এর প্রচার হয়নি বলে। তাই আমার একটা ছোট্ট প্রচেষ্টা টেম্পলস অফ বেঙ্গল, যার মাধ্যমে আমি আপনাদের সামনে কলকাতা বলুন বা বাংলার বিভিন্ন প্রান্তে যে জানা অজানা এরকম মন্দিরগুলো রয়েছে সেগুলো সন্ধান দেওয়ার চেষ্টা করি। পারলে আপনারা আমার এই প্রচেষ্টাটাকে একটুখানি সার্থকমণ্ডিত করবেন একটু আপনাদের মূল্যবান শেয়ারের মাধ্যমে, যাতে আরও 5টা মানুষের কাছে এখানকার তথ্যগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে আমার নিজের জন্য একটাই আবদার বলবো আপনাদের কাছে, পারলে এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর পরবর্তীকালে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা খুব দরকার। আর আমাদের ফেসবুকে একটা ছোট্ট পেজ রয়েছে, পারলে সেই পেজটাকেও ফলো করে আমাদের ফেসবুক পরিবারের সাথেও কিন্তু যুক্ত হয়ে যাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে একদম চলুন প্রবেশ করা যাক মূল ভিডিও। প্রথমেই বলি কিভাবে খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে আসার জন্য সব থেকে ভালো হবে যদি আপনারা মেট্রো রুটটা ধরতে পারেন। তো সেক্ষেত্রে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম লাইনের যে মেট্রো রয়েছে সেটা ধরে আপনারা সবার প্রথম চলে আসুন চাঁদনি চক মেট্রো স্টেশন। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেটের ঠিক সামনে। এটা হচ্ছে কিন্তু চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেট, ঠিক আছে? এই 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে ঠিক এই গেটের উল্টো দিক বরাবর দেখবেন আরেকটা রাস্তা ঢুকে গেছে। এই যে দুখানা বাড়ি দেখছেন, এই দুটো বাড়ির মাঝখান দিয়ে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাইকেলটা বেরোলো, দুখানা সাদা গাড়ি পার্ক করে রাখা রয়েছে, একজন ভদ্রলোক বেরিয়ে আসছেন। তো আমাদেরকে এই রাস্তা দিয়েই এবার সোজা হেঁটে যেতে হবে। কিছুটা হেঁটে গেলেই আমাদের আজকের গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারবো। আচ্ছা, এটা তো হলো মেট্রোর লোকেশন। যদি আপনারা মেট্রোয় আসেন তাহলে কিভাবে আসবেন? আর এই 6 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখুন সামনেই এই যে গাড়িগুলো যাচ্ছে, এটা কিন্তু বাস স্টপেজ রয়েছে। এই যে বাস স্টপেজটা আপনারা দেখছেন এটা কিন্তু হলো চাঁদনি চক বাস স্টপেজ। আর একটু জুম করে আপনাদের দেখাই, যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে আপনাদের চাঁদনি চক বাস স্টপেজে নামতে হবে। আর এই লোকেশনটা মনে রাখুন, ডক্টর এম.এন. চ্যাটার্জি ভবন। এই ডক্টর এম.এন. চ্যাটার্জি ভবনে আপনারা নেবে, এই বাস স্টপেজে নামলেন, নেবে এই রাস্তাটা দিয়ে যেরকম সোজা ঢুকে আসলেন, সোজা ঢুকে আসলেই কিন্তু আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন যেটা আপনাদের তখনই দেখালাম। আর এর উল্টো দিকেই হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশনের 6 নম্বর গেট। চলুন এবার এই রাস্তাটাতে আমরা ঢুকে যাব। তো এই রাস্তাটা দিয়ে কিছুটা সোজা যেতে হবে, যেরকম এই রাস্তাটা যাচ্ছে। আর যাওয়ার মুখে এরকম লালানি গ্রুপ দেখতে পাবেন। তো এই রাস্তাটা দিয়ে মোটামুটি বেশি না, কিছুটা এগিয়ে গেলেই একদম সোজাসুজি এই নালন্দা উদ্যান আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে নালন্দা উদ্যান, এটা একটা পার্ক। তো এটা আপনাদের ল্যান্ডমার্ক হিসাবেও ব্যবহার করতে পারেন। এই নালন্দা উদ্যানের ঠিক ডান দিকে কিছুটা যাওয়ার পরেই দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে। আর এইটা হচ্ছে কিন্তু বো ব্যারাক্সের যে লেন, সেটার পথ নির্দেশিকা দেওয়া রয়েছে। এই হচ্ছে আপনাদের বো ব্যারাক্স।
বো ব্যারাক্সের দেখুন দিক নির্দেশনা দেওয়া রয়েছে। তো এই বরাবর আমাদেরকে এই সোজা উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এই রাস্তা দিয়ে সোজা কয়েক পা আসার পরেই দেখবেন ডান হাতে কিন্তু রয়েছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, অর্থাৎ আমাদের আজকের গন্তব্যস্থল। এই বিশাল বড় যে স্থাপত্যটা আপনারা দেখছেন এটাই কিন্তু হচ্ছে বৌদ্ধ বিহার। তো এই হচ্ছে তার মেন এন্ট্রেন্স, যেটা প্রধান প্রবেশদ্বার। তবে এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় যাওয়ার আগে একটু আপনাদেরকে কলকাতার শেষ অ্যাংলো ইন্ডিয়ান পাড়া যেটা, সেটাও একটু দেখিয়ে দিই। তো এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাকে ডান হাতে ফেলে সামনের দিকে আর কিছুটা যদি সোজা এগিয়ে যান, প্রথম বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাই কিন্তু হলো বো ব্যারাক্সের, অর্থাৎ কলকাতার সেই শেষ অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। এখানে কিন্তু প্রত্যেক বছর বড়দিনের 4-5 দিন আগে থেকে সেলিব্রেশন শুরু হয়ে যায়, যা চলে পুরো 31 ডিসেম্বর মধ্যরাত্রি, অর্থাৎ 1 জানুয়ারি ভোরবেলা অবধি। আর এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তাটা কিন্তু এখন এরকম ফাঁকা মনে হলেও আপনারা যদি কোনো সময় সম্ভব হয় 25 তারিখের আগে আগে যদি এখানে আসেন, এই রাস্তার কিন্তু দুধার জুড়ে বিভিন্ন ধরনের খাবারের পসরা বসে যায় এবং একটা কিন্তু অন্যরকমভাবেই কিন্তু এখানে সেলিব্রেট করা হয় বড়দিনকে, এবং ইংরেজির যে নববর্ষ তাকে কিন্তু ওয়েলকাম জানানো হয়। আমরা তো অনেকেই পার্ক স্ট্রিটে যাই, অ্যালেন পার্কের কথা শুনেছি, আর এই ওপরের যে অংশ পুরো কিন্তু আলোক বেষ্টনীতে বেষ্টিত হয়ে যায়। তো এইখানে যদি পারেন কোনো বছর এখানে এসে এখানকার এই সেলিব্রেশনটা পারলে দেখতে পারেন। আর এরকম জায়গায় খুব সুন্দরভাবে লাইট দিয়ে কিন্তু পুরো এই জায়গাটা সাজানো থাকে। এখানে লেখা থাকে ক্রিসমাস সেলিব্রেশন, পুরো লাইটের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। এখানে নানান ধরনের গান বাজনার আয়োজন থাকে। এছাড়া একদম এই রাস্তাটা যে আমরা ঢুকলাম না, এখানে এরকম একটা বড় করে মঞ্চ তৈরি করা হয়, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বড়দিন এবং 1 জানুয়ারি সেগুলোকে কিন্তু সেলিব্রেট করা হয়। আর এই দেখুন বাড়িগুলো, দেখুন বর্গাকার বারান্দা, তার সাথে লাল ইটের বাড়ি এবং জানলার সবুজ খিড়কি, এগুলো কিন্তু হলো মিনিমালিস্ট স্থাপত্যের একটা অনবদ্য নিদর্শন। এগুলো কিন্তু সবই সেই সময়, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগের যে ঔপনিবেশিক যে পরিবেশ, সেগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে মনে করায়। আজকের এই ভিডিওতে আর এই বো ব্যারাক্স সম্বন্ধে খুব ডিপলি আলোচনা করব না, তার কারণ আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। তবে এই বো ব্যারাক্সটা যেহেতু বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার একদম গায়ে, তাই একটুখানি এলাম, এখানকার এখনকার যে সিচুয়েশনটা সেটা দেখলাম। তো এই বো ব্যারাক্সের ইতিহাস এবং এখানে ক্রিসমাস সেলিব্রেশন এবং 31 ডিসেম্বর সেলিব্রেশন এগুলো কিভাবে হয় তার উপর কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলেই আমি আগের বছর ডিসেম্বর মাসে বানিয়ে পোস্ট করেছিলাম। তো যদি আপনারা এই বো ব্যারাক্সের ইতিহাস সম্বন্ধে জানতে চান, তাহলে অনুরোধ করব একবার পারলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আগের বছরের এই বো ব্যারাক্সের উপর যে ভিডিওটা রয়েছে সেটা দেখে নিতে পারেন খুব ডিপলি ভাবে, এবং কিভাবে এই বো ব্যারাক্স তৈরি হয় এখানে তার ইতিহাস কিন্তু আমি সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে উপরে আই বাটনেও আমি আগের বছরের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, এবং এই স্ক্রিনের সাইডেই আমি আগের বছরের ওই ভিডিওর থাম্বনেল যেটা সেটা পেস্ট করে দিচ্ছি, যাতে আপনাদের ভিডিওটা খুঁজে নিতে সুবিধা হয়। 1 বছরের পুরনো ভিডিও জানি, কিন্তু ইতিহাসটা কিন্তু 1 বছরে কিছু চেঞ্জ হয়ে যায় না, ইতিহাসটা কিন্তু শতাব্দী প্রাচীন। একটা রেফারেন্সের জন্য আপনাদের বলে রাখি, এই যে পুরো বো ব্যারাক্স অঞ্চলটা দেখছেন না, এটা কিন্তু ডিজাইন করেছিলেন আমাদের কলকাতার আইকনিক হাওড়া সেতু যিনি ডিজাইন করেছেন, এলসি রিকার্ডো। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওর যে মূল প্রসঙ্গ, অর্থাৎ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। দেখুন 130 বছরের পুরনো গোল্ডেন হেরিটেজ এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া। আর নালন্দা স্কোয়ার 1 নম্বর বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিট, কলকাতা 7,12,000, এই হচ্ছে এখানকার ঠিকানা। আর এই হচ্ছে এখানকার প্রবেশপথ। এটা কিন্তু গ্রেড 1 তকমায় রয়েছে। এবারে কলকাতা হেরিটেজের এই গ্রেড 1, গ্রেড 2 এই তকমাগুলো আপনারা একটু পড়াশোনা যদি নেটে করেন বুঝতে পারবেন। তো এটা কিন্তু গ্রেড 1 কলকাতা হেরিটেজের তকমাও পেয়েছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক, একটু আপনাদেরকে এখানকার সম্বন্ধে ইতিহাসটা জানাই। একদম প্রবেশ করেই দেখুন চারিদিকে কত সুন্দর এখানে সুসজ্জা। একদম দেখুন এই ওপরের অংশে কিন্তু একটা বুদ্ধদেবের খুব সুন্দর একটা ধ্যানরত মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে, যা দেখে সত্যিই কিন্তু মন জুড়িয়ে যাওয়ার মতনই। আর নিচে কিন্তু দেওয়া রয়েছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার যে ঠিকানা সেটা। এটা হচ্ছে কিন্তু এখানকার যে গ্রাউন্ড এরিয়াটা। এখন কাজ চলছে, যেহেতু আসন্ন কয়েকদিনের মধ্যে এখানে অনুষ্ঠান রয়েছে কিছু, তো খুব সুন্দরভাবেই কিন্তু এখানে সাজানোর কাজ চলছে। আর মন্দিরটা রয়েছে এইদিকে, একটু পরেই আপনাদের এই অংশটাও দেখাবো। এই যেটা দেখছেন এটা হচ্ছে জেনারেল সেক্রেটারি অফিস রুম এটা। আর এখানে বিভিন্ন ধরনের যে বইয়ের সামগ্রী সেগুলো আপনারা দেখতে পাবেন আসলে। আর এখানে এরকম নানান ধরনের পেপার কাটিং রয়েছে, বিভিন্ন যে মানে স্মরণীয় যে ঘটনা সেগুলোর ওপরে এখানে নানান ধরনের কিন্তু পেপার কাটিং রাখাও রয়েছে, যারা যারা আসবেন তারা যাতে দেখতে পারেন।
এটা হচ্ছে মানে এখানকার যারা ভিক্ষু রয়েছে, আবাসিক ভিক্ষু। আবাসিক ভিক্ষু, তাদেরই এটা মানে বাসস্থান। এখানে একজন আছেন, ওখানে আছেন। আচ্ছা, নমস্কার কাকু, প্রথমেই একটু আপনার নাম আর এখানের সাথে আপনার পরিচিতিটা জানতে চাইবো। আমি অমলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক। এই সংস্থা 1892 সালে সুদূর চট্টগ্রাম থেকে ভেনারেবল কৃপাশরণ মহস্তবীর যখন কলকাতা এসেছিলেন, তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করবেন এরকম একটা ইচ্ছা নিয়ে তিনি এসেছিলেন কলকাতায়। কলকাতায় এসে তিনি দেখলেন এখানে বৌদ্ধ ধর্মের কোনো চিহ্ন নেই, অথচ এই ভারত হচ্ছে বুদ্ধের জন্মস্থান। এই ভারতে তিনি দেখলেন বৌদ্ধ ধর্ম প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখানে একসময় অশোক থেকে শুরু করে বিম্বিসার থেকে শুরু করে পাল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য বৌদ্ধ ধর্মের প্রচণ্ডভাবে বৌদ্ধ ধর্মকে সারা ভারতবর্ষে ব্যাপক বিস্তার করেছিলেন, কিন্তু উনি দেখলেন সেই ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি মনে মনে স্থির করলেন যে এই বৌদ্ধ ধর্মকে এই ভারতে, এই বঙ্গে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সংকল্প নিয়ে তিনি একটি বিহার নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। খুব সীমিত ক্ষমতা, ওনার সমস্ত কিছু, একজন বৌদ্ধ সন্ন্যাসী, তিনি অদম্য একটি ইচ্ছা শক্তি নিয়ে তিনি এই বিহার নির্মাণ করলেন। এইখানে তখন ছিল এটা 6 নম্বর রবার্ট স্ট্রিট, এখন এটির নাম 1 নম্বর বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিট। তো এইটা প্রতিষ্ঠা হয়েছিল 1892 সালে, আর এই বিহারটি নির্মাণ হয়েছিল 1903 সালে। এবং তারপরে কলে বরে বৃদ্ধি হতে হতে বিভিন্ন সময় বিভিন্ন এখানে কিছু যাদের ভ্রমণ আসেন দেশ বিদেশ থেকে, তারা থাকতে পারেন সেরকম কিছু এখানে এক কথায় যারা ভ্রমণ পিপাসু তাদের থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে একটি অডিটোরিয়াম আছে এবং আমাদের একটি মঞ্চ আছে। এটা আমরা অডিটোরিয়ামটাকে বলি কৃপাশরণ হল, আর এটা হচ্ছে ধর্মপাল মঞ্চ। তো এইখান থেকে আমরা বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার করে থাকি। যেমনি আমাদের দুটি পত্রিকা আছে, একটি হচ্ছে জগৎজ্যোতি, যেটা কৃপাশরণ মহোৎসবের প্রতিষ্ঠা করেছিলেন 1909 সালে, এবং পরবর্তী সময়ে আরও একটি পত্রিকা আমরা এখান থেকে প্রকাশ করি, সেটা বোধি ভারতী, 1953 সাল থেকে সেটা চালু হয়েছে। এছাড়া আমাদের দুটি প্রকল্প আছে, একটি হোমিওপ্যাথি এলোপ্যাথি চিকিৎসা আমরা করি অল্টারনেটিভ ডেতে প্রতি সপ্তাহে, ফ্রি মেডিসিন, ডাক্তার আমরা এখানে সেবা দিই। এছাড়া আমাদের দুটি স্কলারশিপ ফান্ড আছে, একটি হচ্ছে ডক্টর বি.এম. বড়ুয়া স্কলারশিপ ফান্ড, আর একটি হচ্ছে আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরী স্কলারশিপ ফান্ড। আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরী স্কলারশিপ ফান্ডটা মূলত আমরা 6 থেকে 12 পর্যন্ত মানে স্কুলিংটা দিই, আর ডক্টর বেণীমাধব বড়ুয়ার স্কলারশিপটা দিয়ে আমরা কলেজ ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরকে। এই দুটি প্রকল্প যেমনি আছে। এছাড়া আমরা আমাদের এখানে বছরে অনেকগুলো 1 দিবসীয় এবং 10 দিবসীয় ধ্যান শিবির হয়, যেটা বিদর্শন মেডিটেশন, যেটাকে বলি আমরা বিদর্শন ধ্যান বা বিপাসানা, নানাভাবে এটাকে বলা হয়। এটি আমরা আয়োজন করে থাকি। এছাড়া এই বিহারে বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে আষাঢ়ী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কারণ আপনারা জানেন বুদ্ধের যেসব ঘটনাক্রমে তার জীবনে সব কিছু ঘটেছিল কোনো না কোনো পূর্ণিমাকে কেন্দ্র করে, যেসব মাইলস্টোন এক কথায় ঘটেছিল সেগুলো পূর্ণিমাকে কেন্দ্র করে। যেটা বৈশাখী পূর্ণিমা, সেই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী যেটা বলি, সেখানে একই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, আবার তিনি নির্বাণ লাভ করেছিলেন ওই বৈশাখী পূর্ণিমাতে। তেমনি করে আষাঢ়ী পূর্ণিমা বললাম, মধু পূর্ণিমা আছে, শ্রাবণী পূর্ণিমা আছে, আপনার প্রবরণা পূর্ণিমা আছে, এরকম। তো এইভাবে আমাদের এখানে আবাসিক ভিক্ষু আছেন 3 জন, এখানে তারা থাকেন সব সময়, ঠিক আছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ভিক্ষু দেশ বিদেশ থেকে এসে এখানে অবস্থান করেন। সাধারণ মানুষ এসে থাকে, কোনো জাত শ্রেণীর কোনো বিষয় নেই, যে কোনো ধর্মের যে কোনো মানুষ এসে এখানে অবাধে থাকতে পারেন। ওই যে বললাম দুটি অডিটোরিয়াম আছে, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি করে। আমাদের নিজেদের অনুষ্ঠান হয়, অন্যেরা যারা সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আগ্রহী তারা করতে পারেন, বই প্রকাশ হয় বিভিন্ন। এছাড়া আমাদের যেগুলো আরেকটু কিছু আমাদের থাকে, এই বছরে যেমন কিছু আমরা প্রতিবন্ধী স্পেশাল যারা পার্সন, ডিসেবল পার্সন বলতে যা বোঝায়, তাদেরকে আমরা কিছু আর্থিক অনুদান দেব। হ্যাঁ, সেটা শারীরিক প্রতিবন্ধী হোক বা মানসিক প্রতিবন্ধী হোক। এমনি যেন 12 তারিখ আমরা প্রায় 10 জনের বেশি যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে আমরা কিছু অনুদান দেব। এইভাবে আমরা সবসময় 12ই ডিসেম্বর আচ্ছা, মানে 12ই ডিসেম্বর অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন 2 জন
বুদ্ধ ছাড়া দুজন আছেন। একজন হচ্ছে কৃপাশরণ মহস্তবীর, যিনি আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন। ইনি হচ্ছেন নবরূপকার সমনায়ক ধর্মপাল মহাথেরো। আচ্ছা, ইনি নবরূপকার এই জন্যই বলি যে কৃপাশরণ মহস্তবীর এই বিহার নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে তার ব্রাঞ্চ আছে। আমাদের যেমনি শ্রীলঙ্কায়, শিলংয়ে আছে, দার্জিলিংয়ে আছে, তারপরে লখনৌতে আছে, আমাদের এগুলো যেন প্রতিষ্ঠান আছে। পরবর্তীকালে ধর্মপাল মহাথেরো রাজগীরে একটু বিরাট মনেস্ট্রি করেছেন। এছাড়া আমাদের এখানে অতীশ ভবন আছে। সেই অতীশ ভবন আপনি ঢুকতে গিয়ে দেখেছেন বাঁহাত যেটা বিল্ডিংটা, সেটা অতীশ ভবন। এটা 84 সালে কাজ শুরু হয়েছিল, 93 সালে গিয়ে এখানে এটার দ্বার উদ্ঘাটন হয়েছিল। এই ভবনটিও তিনি জমি কিনে নির্মাণ করেছিলেন। এই জন্য আমরা ওনাকে যেন প্রতিষ্ঠাতা বলি আমরা, তেমনি ধর্মপাল মহাথেরোকে আমরা বলি নবরূপকার। মানে উনি বিহারটিকে কলে বলে। উনি প্রায় 1975 থেকে নিয়ে 2005, প্রায় 30 বছর সাধারণ সম্পাদকের পদ অধিষ্ঠান ছিলেন। এই সময় প্রভূত উন্নতি হয়েছিল ধর্মাঙ্কুরে আমাদের এই বিহারের বিভিন্ন সময়। তো এইগুলো হচ্ছে আমার দেশ বিদেশে, জাপান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, বিভিন্ন যে বৌদ্ধ কান্ট্রিগুলো আছে এশিয়া মহাদেশের, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তাদের সঙ্গে আমাদের সবসময় কিছু না কিছু কোনো না কোনোভাবে আমরা যাই, তারা আসে, যোগাযোগ আছে। আর তার চেয়েও বড় কথা, আমাদের এখানে আপনারা জানেন সেই একই সময় প্রায় সমসাময়িক সময়ে আনাগারিক ধর্মপালও শ্রীলঙ্কা থেকে কলকাতা এসেছিলেন। এবং আপনারা জানেন কলেজ স্কোয়ার মানে কলেজ স্ট্রিটে ওখানে মহাবোধি সোসাইটি যে আছে, এই মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা ছিল ঠিক 1 বছর আগে, 1891 সালে, মানে 1 বছরে। এবং কৃপাশরণ মহস্তবীর এবং আনাগারিক ধর্মপালের সঙ্গে সুসম্পর্ক ছিল। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে সেই সময় এই সমসাময়িক সময় যখন এগুলো হচ্ছে, উনি এখানে কলকাতায় এসেছিলেন 1886 সালে। তারপর থেকে ওনার কর্মকাণ্ড, এবং দেখবেন এই সময়ের মধ্যে উনি মারা যাচ্ছে 1926 সালে। এই সময়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এবং একই সঙ্গে উনি আবার অন্য সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। এই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের কৃপাশরণ মহস্তবীরের খুব এক সুসম্পর্ক ছিল। এই সুসম্পর্কের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে সেই সময় চট্টগ্রামের বহু স্কুল কলেজ ছিল যেগুলো কোনো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন ছিল না। তো ওনার অনুরোধে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এইসব কলেজ ইউনিভার্সিটি এগুলোকে, বিদ্যালয় এবং কলেজগুলোকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশন দিয়েছিল। শুধু তাই নয়, ওনার ইচ্ছায় পালি ডিপার্টমেন্ট শুরু করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং শুনে ওইভাবে আমাদের এখানে ছবি দেখবেন, এখানে আছে ডক্টর বেণীমাধব বড়ুয়া, আচার্য বেণীমাধব বড়ুয়া। এই বেণীমাধব বড়ুয়া হচ্ছেন প্রথম এশিয়ানদের মধ্যে লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন। ডিলিট উপাধিটা ছিল ওনার হচ্ছে মূলত বুঝতেই পারছেন সাহিত্যের উপর তো নিশ্চয়ই ওনার বিষয় ছিল গবেষণা, সেটা হচ্ছে বেদ থেকে বুদ্ধা, বেদা টু বুদ্ধা, মানে ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি ফ্রম বেদ টু বুদ্ধা। এটা ছিল ওনার গবেষণা, এবং এই জন্য উনি যে গবেষণাপত্র জমা দিয়েছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে, উনি সে ডিলিট পেয়েছিলেন। তো এই ডক্টর বেণীমাধব বড়ুয়া ছিলেন কিন্তু ওই পালি ডিপার্টমেন্টের প্রথম অধ্যাপক, এবং সেটা স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে কিন্তু শুধু গিয়েছিলেন, কিন্তু খুব সাধারণ পরিবার থেকে তিনি বিলংস করতেন, তাকে স্কলারশিপ দিয়ে সেই সময় লন্ডনে পাঠানো। এটা কিন্তু ওই কৃপাশরণ ভান্তের ওনার প্রতি স্নেহ, আর কৃপাশরণ ভান্তের সঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুসম্পর্কের ফলে এটা হয়েছিল। এবং পরবর্তীকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুসন্তান ডক্টর রমাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এখানে সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। আচ্ছা, মানে উনিও মানে এই অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলেন। এবং আপনার শুনে আরও ভালো লাগবে যে মুখার্জি পরিবারের সঙ্গে এখনো বর্তমানে যে চিত্ততোষ মুখোপাধ্যায় আছে, যিনি ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন, এখন অবসরপ্রাপ্ত, তিনিও এই বিহারে বহুবার এসছেন, বহুভাবে আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আপনি দেখবেন মহাবোধি সোসাইটির সভাপতি একসময় ছিলেন, হিন্দু প্রবক্তা ছিলেন আর কি, যিনি আশুতোষ পরিবারের একদম নামটা মনে আসছে। যাই, তো এই হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় এবং তার পরবর্তী প্রজন্মের বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ সংস্কৃতি এবং দর্শনের প্রতি তাদের পরিবারের যে বিশাল একটা অবদান আমরা সবসময় পেয়ে এসেছি, পাই। আজও চিত্ততোষ মুখার্জি মহাশয় জীবিত আছেন, আজও ওনার সান্নিধ্য আমরা পাই, যদিও বার্ধক্যের কারণে এখন খুব একটা বেরোন না,
তবে আচ্ছা। 2 বছর আগেও আমাদের এখানে এসেছেন। তাছাড়া মহারাজ মাহাতাব থেকে শুরু করে, নবীনচন্দ্র সেন থেকে শুরু করে, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, আমি দেখবেন আপনি আমাদের যে বুদ্ধ মূর্তিটা আছে, সেই বুদ্ধ মূর্তিটা এখানে স্থাপন হচ্ছিল না, বার্মা থেকে আসছিল, সেই সময় বার্মা, এখন মায়ানমার। 1905 সালে এই বিহারে এই মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছিল, অষ্টধাতুর মূর্তি, এবং ওটা ভূমি মুদ্রা স্পর্শ বলে আমরা যেটা বলি। বুদ্ধের তো বিভিন্ন মূর্তিগুলো বিভিন্ন মুদ্রায় আছে, ভূমি স্পর্শ মুদ্রায় মূর্তিটি আছে অষ্টধাতুর। এটি 1905 সালে এখানে হয়েছিল বিরাট জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই সময় কলকাতার বিখ্যাত মানুষরা কিন্তু এই মূর্তি দর্শন করতে বহু ভিড় হতো এখানে। কারণ সেই সময়কালে কলকাতার মধ্যে এরকমই একটি বিহার এবং একটি মূর্তি বেশ একটা মানুষের মধ্যে সাড়া জাগিয়েছিল বিশাল। এবং শুধু তাই নয়, এই যে বিহারটা দেখছেন, এই বিহারটা নির্মাণ করার পেছনে এই যে পাশের দিক দেখছেন, এটা যে আর্য ভবন বলি আমরা, এই আর্য ভবনটি নির্মাণের পেছনে যুগল কিশোর বিড়লা, মানে বিড়লা পরিবারের, এই যুগল কিশোর বিড়লার কিন্তু একটা বিশাল অবদান আছে, ঠিক আছে। আচ্ছা। তারপরে ধরুন আমাদের যে আমি বললাম অতীশ ভবনের কথা বললেন, আতীশ ভবন নির্মাণ পেছনে আমাদের ধর্মপ্রান্তের 2 শিষ্য, আপনার জাপানিজ এবং আমাদের বৌদ্ধ যে বাঙালি বৌদ্ধদের অবদান, প্রত্যেকের সামান্য সামান্য যে অবদানের প্রতি এই একটা বিশাল বিল্ডিং আমরা তৈরি করেছি। এবং শুনে খুব খুশি হবেন যে আমাদের যে রাজগিরি যে মনেস্ট্রিটা, এটি শুধুমাত্র 2 জন জাপানিজ ওনার শিষ্য ধর্মপ্রান্তে পুরো খরচ দিয়ে এই মনেস্ট্রি নির্মাণ করে দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের যে লক্ষ্ণের যে বিহারটি, সেই ওটা গৌতম বুদ্ধ মার্গ নাম, রাস্তাটার নাম। তো এই গৌতম বুদ্ধ মার্গের উপরেই আমাদের বিহার, লক্ষ্ণৌ, ওটা বোধিসত্ত্ব বিহার। আচ্ছা। এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে বৌদ্ধ ধর্ম, সাহিত্য এবং তার সেবা করে যাচ্ছি। এবং তার চেয়ে বড় কথা, হ্যাঁ আমরা বৌদ্ধ, এটা প্রতিষ্ঠান বৌদ্ধিস্ট আমরা কিন্তু তারপরেও আমরা কিন্তু অ্যাপার্ট ফ্রম রিলিজিয়াস এই থিঙ্কিংটা, আমরা কিন্তু আমাদের এখানে সর্বধর্ম একটা সমন্বয় সবসময় থাকে। এই যে এই অনুষ্ঠানটি হবে, সেখানেও দেখবেন আমাদের যেন রামকৃষ্ণ মিশন থেকেও মহারাজ আসবেন, আবার আমাদের আদ্যাপীঠ থেকে মহারাজ আসবেন, আবার ঠিক আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইস চ্যান্সেলর আসবেন। ঠিক আছে। এই যে ধর্মের প্রতি একটা সহানুভূতি, হ্যাঁ, ও আমাদের একদম, এটা আমাদের সব সময় আমাদের মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে বুদ্ধের যে নীতি, যে মানব প্রেম, যে মানবী হচ্ছে শ্রেষ্ঠ, সে মানুষের, আমরা কোনো ঈশ্বর বিশ্বাসী করি না, আমরা কোনো ভগবান বা দেবতা এইসব বিশ্বাসী নই, আমরা হচ্ছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাকে আমরা রাখি। এই জন্য আমাদের মধ্যে কোনো প্রকার কমিউনাল বিষয়টা কিন্তু একদম আমরা কখনো সত্যিকারে আমরা মন থেকে কখনো প্রশ্রয় দিই না, কেউ দেয়ও না। কোনো বৌদ্ধ, বাঙালি বৌদ্ধ কেন, যে কোনো থেরবাদী বৌদ্ধদের মধ্যে এই ধর্মীয় গোঁড়ামিটা কিন্তু একদম জিরো। আর এই বিষয়ে আমাদের একদম আমরা খুব আত্মগর্বের সঙ্গে বলতে পারি, আমাদের মধ্যে কোনো রকম ধর্মীয় কোনো ওই নেই, মৌলবাদিতা নেই। বুদ্ধের আপনি জানেন কতগুলো ধারা আছে, সেই থেরবাদী ধারাটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এশিয়ার মধ্যে প্রচলিত ধারা। সেই ধারাকে আমরা বহন করে চলেছি আমরা পুরুষানুক্রমে, এবং আমরা যুগ যুগ ধরে। তো সেই বাণী আমরা প্রচার করি, সেই কথাই আমরা একই কথা বলি, আত্মদীপ ভব, নিজের প্রতি আস্থা, নিজের প্রতি বিশ্বাস, নিজের জ্ঞানকে প্রজ্বলিত করে সব কিছু সম্ভব। সব কিছু সম্ভব হতে আপনার জ্ঞানটা হচ্ছে সব। বুদ্ধ বলেছে যদি আপনার জ্ঞান হয়, আপনার মধ্যে প্রজ্ঞা হয়, তাহলে আপনার মধ্যে সমস্ত গুণগুলো একটু 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 করে আসবে। এই প্রজ্ঞাটা পুঁথিগত নয়, এটা হচ্ছে আপনার মানবিক মননের মধ্যে যে প্রজ্ঞা, সেই মননের মধ্যে যে প্রজ্ঞাটা আপনার থাকে, তাহলে আপনি একটি প্রকৃত মানুষ হয়ে উঠবেন। এটাই হচ্ছে আমাদের সকলের কথা। আচ্ছা, আমি খুব ভালো লাগলো আপনার অনেক কথাগুলো শুনে। তো একটু আমি দর্শকদেরই কিছু প্রশ্ন যেগুলো থাকবে তাদের, আমি এগুলো আপনাকে অ্যাডভান্স করছি। যে আপনি যে পত্রিকার কথা বললেন, 2টো পত্রিকা এখান থেকে প্রকাশ হয়, তো এটা যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে তারা কিভাবে, কোথা থেকে সংগ্রহ করবে, অফিস থেকে নাকি অন্য কোনো মাধ্যমে? একদম, এখানে আসলে আমরা ইবুক আমরা যে কোনো কেউ দিতে পারি, অন্তত লাস্ট 3, 4, 5 বছরের মধ্যে যেগুলো প্রকাশ হয়েছে তার ইবুক আমাদের কাছে সংরক্ষণ আছে, ইবুক আমরা দিতে পারি। আর কেউ হার্ড কপি যায়, আমাদের এখানে আসতে হবে, কারণ আমাদের একটা বুক এজেন্সি আছে, ধর্মনগর বুক এজেন্সি রয়েছে। সেখান থেকে আপনি যথাযথ যেগুলো পুরোনো বইগুলোতে জেনারেল ডিসকাউন্ট দেওয়া হয় না, যেগুলো আমরা মূল্য বাড়াই উঠে, এমন একটা বই হয়তো 40 টাকা প্রিন্ট মূল্য দেওয়া হচ্ছে, 40 টাকাতেই রেখেছি আমরা, হয়তো আজ থেকে 30 বছর আগে প্রিন্ট হয়েছে। আচ্ছা, আর এমনি ইবুক ডাউনলোড করার কি কোনো না, ওইভাবে এক্ষুনি ওই ওয়েবসাইটে আমাদের ইবুক আছে, এমনি ওয়েবসাইট আমাদের আছে, সেগুলো আমাদের খবরাখবরগুলো, দৈনন্দিন খবরাখবর কার্যকলাপ সেগুলো আছে। আর যদি এমনি আপনি ধরুন আপনার মেলে বা হোয়াটসঅ্যাপে যদি ইবুক নিতে চান, তাহলে যোগাযোগ করলে আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটার জন্য আমরা জিজ্ঞেস করি না কাউকে কি আপনি কেন, কি ব্যাপার না, একটা যদি কেউ যোগাযোগ করে আমরা এই বুকটা দিয়ে দিই। আচ্ছা, আর কিরকম মূল্য মোটামুটি নির্ধারণ? মূল্য খুব, আমরা একদম খরচ, যেটা প্রিন্টিং খরচ, কাগজের খরচ যেটা হয় সেটুকুই আমরা মূল্য রাখি।
এখানে প্রফিট শুধু তাই নয়, আমাদের এখানে যারা থাকেন আমরা অ্যাজ সাচ কোনো সেরকম রুম রেন্ট বা ওইরকম কোনো শব্দ আমরা ব্যবহার করি না। আমরা বলি আপনি দান দিয়ে যাবেন, কারণ একটা কথা খুব পরিষ্কার বলতে হয় যে একটা খরচ তো আছে, যেমন এইটা মেনটেন করা একটা খরচ আছে, ইলেকট্রিসিটি একটা খরচ আছে, কর্মচারীদের খরচ একটা বিষয় আছে, মেনটেনেন্স আপনার এই সুইপিং ক্লিনিং ইত্যাদি নানা রকম। ইভেন আপনি এগুলো যেরকম আছে পজিটিভ কথা ও নেগেটিভ কথা যদি থাকে, ধরুন আমরা সে অ্যাজ সাচ কোনো সে সহযোগিতা পাই না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার থেকে অ্যাজ সাচ কোনো সহযোগিতা পাই না। ইভেন আমাদের কর্পোরেশনের ট্যাক্স বলুন, ইলেকট্রিসিটি বিল বলুন, একদম কমার্শিয়াল, সেখানে কোনো রকম আমরা কোনো ছুট পাই না, এর জন্য কোনো খেদ নেই আমাদের। তবে হ্যাঁ, সবাই পায়, আমরা পেতে পারতাম, কারণ যেহেতু আমরা সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘু, সেই জন্যই হয়তো আমরা একটু অবহেলিত, এটার জন্য আমরা অভিযোগ করি না। তবে হ্যাঁ বলি যে আমাদের একটু দেখলে ভালো হয়, কিন্তু নিশ্চয়ই এই আপনার কথাটা মানে আমি চেষ্টা করব যাতে অনেক মানুষের মাধ্যমে পৌঁছানো যায়, তার কারণ এত বড় একটা মানব স্বার্থের একটা কাজ, সো সেটা অবশ্যই মানব স্বার্থে প্রয়োগ করাটা উচিত, আমারও মনে হয় এটা। আর কাকু আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করছিলাম যে এখানে আপনি বললেন যে এখানে একটা হেলথ চেকআপ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয় এক বছরে 3টা হেলথ চেকআপ, মানে আমরা ফ্রি, ধরুন যে ধরনের আই টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার প্রেশার, তারপর ধরুন ইভেন ইসিজি, আচ্ছা ফ্রি অফ কস্ট আমরা অন্তত বছরে 2 থেকে 3টে করি। ওর কি কোনো সময় সীমার মানে সময়গুলো আমরা বলে দিই, ওই দিন অ্যাডভান্স হতো 15 দিন 1 মাস আগে আমরা আমাদের ফেসবুকের মধ্যে আপনাদের সোশ্যাল হ্যান্ডেলস গুলোতে একটুখানি আমরা বলি হ্যাঁ ফলো আপ করে ধম্মাঙ্কুর সভা বলে আমাদের ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে, ওই ফেসবুক গ্রুপে যে কেউ আসতে দেখতে পারে, প্লাস মোদি ভারতী যে পত্রিকা সেখানেও একটা আমাদের ওপেন পেজ আছে। আচ্ছা, সেখানেও আমরা আমাদের ইয়েগুলো দিই। লিমিটেড মানুষের মধ্যেই এই সেবাটা দেওয়া হয় হয়তো, না লিমিটেড না, যারা আসবেন প্রত্যেককে আমরা আমাদের যে ধরনের সেবাগুলো আছে, ধরুন এখানে থাকা বলুন, এখানকার ডাক্তার পরিষেবা, এবং শুনে আপনার ভালো লাগবে আমাদের যে ডিসপেন্সারিগুলো আছে এতে কিন্তু বৌদ্ধ বরং খুব কম আসে, কারণ আমাদের বিহারের আশেপাশে বৌদ্ধ খুব গিনে চিনে 2-1 আছে, একদমই হ্যাঁ, তারা বড় না, বড় আদার দেন বৌদ্ধরা বেশি সেবা নেয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এবং আপনি আমাদের রেজিস্টার যদি দেখেন, আমাদের রেজিস্টার মেনটেন করা হয় যারা আসে পেশেন্ট, এবং আপনি এখানে নামগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে যারা আদার দেন বুদ্ধিস্টটাই বেশি সেবাটা বেশি নেয়, মানে মানব ধর্মে পুরো একদম একদম। ওই যে শুধু কথাই নয় বলে না, কাজে দেখাতে হবে। আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে ওখানে একদম অ্যাপার্ট ফ্রম বৌদ্ধ সকল ধর্মের, হিন্দু মুসলিম খ্রিস্টান, কারণ এইটা একটা কসমোপলিটান এরিয়া। আপনি জানেন এখন বউ ব্যারাক রয়েছে এখানে, আপনার রয়েছে মুসলিম এলাকা এখানে রয়েছে, বউবাজারটা আপনি জানেন, এগুলো তো সব হিস্টোরিক্যাল ব্যাপার। তো তারা এখানে সমস্ত মানে কসমোপলিটান বিভিন্ন রিলিজিয়ান পার্সনরা আসেন, সেবা নেন, এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু ভোজন দেওয়ার জন্য। দুর্গাপূজার সময় আমরা কিছু পোশাক আশাক দেওয়ার চেষ্টা করি গরিব মানুষদের মধ্যে। এগুলো আমাদের সত্যি কথা এগুলো চলতে থাকে কিছু না কিছু। এই যে বললাম 12 তারিখে, এর আগে 12 অক্টোবর একটা আমাদের পরিচয় দান উৎসব হয়েছে, সেখানে আমাদের কিছু না হোক প্রচুর মানুষ যারা এসছেন, ওখানে কোনো বা ধর্মীয় ব্যাপারটা বানায়, তারা দুপুরে আহার করেছেন, একদম বসে তাদেরকে খাওয়ানো হয়েছে, করা হয়েছে, এগুলো চলতে থাকে আমাদের। এগুলো থাকার জন্য কি কোনো প্যারামিটারস বা কিছু থাকে? মানে কারা এখানে প্যারামিটারস না, কিচ্ছু না। যে বললাম শুরু থেকে বললাম কারা, মানে হ্যাঁ একটা প্যারামিটারস আমরা রেখেছি, সেটা হচ্ছে একটু মেনটেন করার জন্য, যেটা থানার ইনস্ট্রাকশনে লোকাল লোককে আমরা জায়গা দিই না, কারণ এখানে যেহেতু মিনিমাম কস্ট নেই, সেই জন্য আমাকে দেখা গেছে হয়তো আমরা ওই জন্য বলা হয়েছে যে ওই অ্যাডজয়েন্ট যে ডিস্ট্রিক্ট আছে কলকাতা, যেমন দুটো বোট 24 পরগনাস, হাওড়া, হুগলি, এরকম নদিয়া, যেগুলো অ্যাডজয়েনিং ডিস্ট্রিক্টগুলোকে আমরা এখানে অ্যালাউ করি না। তার কারণ হচ্ছে যদি এই ডিস্ট্রিক্টের আউট থেকে ধরুন 1 থেকে 200 কিলোমিটার দূরে একটা জায়গা, লোক ফিরতে পারলো রাত্রিবেলা, সে বলে রাত্রিতে আপনি থাকতে চাই, বিশ্রাম নিতে চাই। আচ্ছা, মানে এরকম নয়, আমি একটু মানে আমার দর্শকদের কাছে এটা পরিষ্কার করে দিতে চাইছি যে এরকম নয় যে ধর্মাবলম্বী হলেই আপনি, না 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 না, আপনি আমাদের রেজিস্টার দেখুন। আচ্ছা, মানে আপনি রেজিস্টার দেখুন, অসুবিধা যদি আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান মানে সবাই এখানে ভারতবর্ষ থেকে আসে, বিদেশ থেকেও আসে, তারা এখানে এসে তাদের রাত্রিনিবাস মানে রাত্রিবাস করতে পারেন। ওই যে বললাম ওই অ্যাডজয়েনিং ডিস্ট্রিক্টগুলো একটা মিনিমাম প্যারামিটারস মেইনটেইন, এবং মিনিমাম একটা চার্জ, যেটা বলতে পারেন ওই মেইনটেনেন্স খরচ হিসাবে। তো যদি এটাও আপনাদের জন্য ইনফরমেশন আমি দিয়ে রাখতে চাইলাম, খুবই মানে নোবেল একটা ওয়ার্ড। আর কাকু একটু আপনার সাথে আসুন, একটু বাকি এই যে বিউটিফিকেশন গুলো এগুলো পরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই আমাদের রিসেপশন অফিস। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন অফিস। আপনি ওইখানে, আচ্ছা, রিসেপশনের খোলা বন্ধের সময়টা কি আছে? সময় বন্ধ মানে 8 to 8। আচ্ছা, সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি।
আর এই হোটেল, এই যে রুমগুলো যেগুলো, এগুলোরও কি চেক ইন চেক আউট টাইম ওই রকমই না? ওই 10টা, সকাল 10টা। আচ্ছা এই যে যেটা আপনাকে বলছিলাম, ইনি হচ্ছেন কৃপাশরণ মহোৎসবের প্রতিষ্ঠাতা। আচ্ছা ঠিক আছে, এটা ওনার একটা ছোট বায়োগ্রাফি এখানে দেওয়া আছে। আচ্ছা, মহাস্তবীর কৃপাশরণ, হ্যাঁ। ওনার একটা ছোট্ট বায়োগ্রাফি। এখানে আপনারা আসলে অবশ্যই এগুলো পড়বেন। যে কোনো জায়গায় ঘুরে বেরিয়ে যাওয়াটাই উদ্দেশ্য না, যদি তার ইতিহাসটাই না আমরা ইনি জানি। হচ্ছেন বলে নবরূপকার ধর্মপাল মহাথেরো। ঠিক আছে, তারও একটা শর্ট বায়োগ্রাফি দেওয়া আছে এখানে। একটু আমি ফার্স্ট দেখাচ্ছি, আপনারা পারলে একটু স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। তো ওনার পুরো বায়োগ্রাফি এখানে পেয়ে যাবেন, আর তার সাথে তো পুরো সুসজ্জিত এই মানে জায়গাটা আপনারা দেখতেই পাবেন। আর এখানে একটা সিকিউরিটি টেবিলও রয়েছে, যেটা ভালো লাগলো। মানে এখানে যারা যারা আসবেন তাদেরকে কিন্তু এই এন্ট্রি করে এন্ট্রি করে তবেই তারা ভেতরে মানে প্রবেশের অনুমতি পাবে। তার মানে এটাই বলতে চাইছি, যারা এখানে কিন্তু রয়েছেন বা থাকবেন, তারা কিন্তু একটা সিকিউর জোনের মধ্যেই থাকবেন। এরম নয় যে মানে আপনারা কম মূল্যে রুম পাচ্ছেন মানে যেরম ফেরম ভাবে থাকবেন, এটা বলার উদ্দেশ্য। ডক্টর বেণীমাধব বড়ুয়া, আচ্ছা ছোট করে নিচে করা আছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আচার্য হেমেন্দ্র বিকাশ চৌধুরী। এই যে জগজ্যোতি পত্রিকাটার কথা বললাম, হ্যাঁ, হ্যাঁ। প্রায় উনি 40 বছর পত্রিকারই সম্পাদক ছিলেন, এবং 2005 থেকে নিয়ে 2018 পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছেন। আচ্ছা, ঠিক আছে। ডিসপেন্সারি আপনি এখান থেকে এটা দেখতে পাবেন। ডিসপেন্সারিটা রয়েছে? হ্যাঁ, আপনি এখান থেকে এই করতে পারবেন। খোলা দরকার আছে কি? না না, খুলতে হবে না, আমি বাইরে থেকে এই দেখাচ্ছি। ডিসপেন্সারি, এটা এগুলো ব্যানারগুলো খোলা হয়েছে, রং করা হচ্ছে বলে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখুন ডিসপেন্সারি রয়েছে, এখানে নানান ধরনের ওষুধপত্র রয়েছে। ওষুধপত্র সহ ডাক্তার ট্রিটমেন্ট বসেন। আচ্ছা, এখানে কি হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি এবং জেলাপাতি দুটোই হয়। দুটোই হয়? দুটোই অল্টারনেটিভ ডেতে। অল্টারনেটিভ ডেতে। এবং স্কুল ওই যে খোলা হয়েছে, এগুলো সব ব্যানার ছিল। আচ্ছা, এখন আমরা ঢুকছি কৃপাসন হল। দেখুন এটা হচ্ছে লাইটটা মানে জ্বালাও। একটা অডিটোরিয়াম রুম। তো এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দুটো লাইট বাহ, যথেষ্ট বড়। দেখুন এইখান থেকে কিন্তু এই মানে অডিটোরিয়াম হলের শুরু, একদম যেটা যাচ্ছে যদি লম্বা লম্বি দেখায় এসি হল, এসি হল। এখানে অলরেডি এইদিকে সব রেডি করা আছে। আচ্ছা, এখানে কিন্তু তিনটে এদিকে এটা স্টেজ লাইট গুলো, আর এদিকে দুটো এসি। এখানে কিন্তু সিটিং এর ব্যবস্থা রয়েছে, আর 120 সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। 120 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর কাকু একটু আমি জানতে চাইছিলাম যে এই যে অডিটোরিয়াম রুমটা আমরা এখন দেখছি, এটা কি বাইরের কোনো অনুষ্ঠানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিভাবে সেটা যোগাযোগ করবে? সুস্থ সংস্কৃতি অনুষ্ঠান আমাদের অফিসে যোগাযোগ করলে, আচ্ছা হ্যাঁ, এটা খুব নমিনাল একটা চার্জ নিয়ে আমরা দিই। এটার স্লট আছে, যেমন 12টা থেকে 4টে একটা আছে, একটা 5টা থেকে 9টা, দুটো স্লটে। আমাদের একটাই শর্ত থাকে, কোনো অপসংস্কৃতি কোনো ধরনের অনুষ্ঠান আমরা করতে দিই না। মানে সাংস্কৃতিক বা ধর্মীয়? সুস্থ সংস্কৃতি। আচ্ছা, শুধু সংস্কৃতি নয়, মানে বাংলা হিন্দি এরম অর্থে নয়, সুস্থ সংস্কৃতি বলতে যেটা বোঝায় সেই ধরনের বই হলো, কোনো গ্রুপের কোনো আলোচনা সভা হলো, ব্যাংক এবং বিভিন্ন যে অর্গানাইজেশন তাদের বিভিন্ন ওয়ার্কশপ করে, সম্মেলন করে। ঠিক আছে, ঠিক আছে, এইটাকেই আবার আমার ডরমেটরি হিসেবে দিই। রাত্রিবেলা ধরুন যারা থাকলো, হ্যাঁ, অনেক যারা মিটিং টিটিং হয়, সেই মিটিংয়ের জন্য যারা আসেন টাসেন বিভিন্ন সময়ে, খুব কম পয়সায়, বুঝতে পারছেন, আমরা ওই ম্যাট্রেস পেটে দিই। আপনার আমাদের ছতরঞ্জি আছে, কম্বল টম্বল আছে, বালিশ টালিশ আছে, সেগুলো দিয়ে খুব কম পয়সা রাতে থাকলো, সকালবেলা মিটিং করলো, চলে গেল, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, বাহ, যাক, মানে এবার এটাকে আপনি এসি নন এসি দুভাবেই নিতে পারেন। এসি নিলে একটু দাম বেশি পড়বে, স্বাভাবিক, একটু বিষয়। ওটা তো সিজনাল হবেই। হ্যাঁ, তো এই হলো মোটামুটি এখানকার অডিটোরিয়াম রুম। যদি আপনাদের মানে কোনো অনুষ্ঠান পারপাস, মানে ওই একটা ট্যাগলাইন, সুস্থ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি পারপাস যদি লাগে, আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার আমি একটু বাদে আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। এটা হচ্ছে ধর্মাঙ্কুর যে লাইব্রেরি, সেটা রয়েছে। একটু দেখবেন, এটা খুলবে কি একটু গেলে এই চাবিটা খুলে অসুবিধা হবে? মানে না না, কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা, এটা যেটা লাইব্রেরি আপনাদেরকে বললাম, এখন সেই লাইব্রেরিটার ভেতরের অংশই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রচুর এখানে মানে বই রয়েছে, যেহেতু লাইব্রেরি এটা। এখানে নানান ধরনের নানান সময়ের কিন্তু এখানে মানে ডকুমেন্টেশন আপনারা এখানে পেয়ে যাবেন। যারা বই পড়তে ভালোবাসেন, অবশ্যই এই জায়গাটা কিন্তু তাদের জন্য খুবই প্রিয় একটা জায়গা। তো এই মোটামুটি লাইব্রেরি। এদিকেও প্রচুর আছে, ভেতরে আমরা যাচ্ছি এবার। এইদিকেও কিন্তু আরো একটা রুম রয়েছে, এটাও কিন্তু পুরো বইতে ঠাসা। এখন রেনোভেশনের কাজ চলছে, তাই হয়তো পরে এটা রেনোভেট হয়ে গেলে জায়গাটা আরো মানে সুন্দর লাগবে। কাকু, এখানে কি বসে মানে বই পড়ার ব্যবস্থা রয়েছে? এই যে বড় টেবিল রয়েছে এখানে, রয়েছে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যদি কেউ বাইরে থেকে এমনি আসেন, তাহলে কি তারাও এখানে এসে কোনো কি ফি বা এরকম কিছু না না মান্থলি কিরকম না ব্যাপার? না না,
এখানে একদম আমাদের কাছে ধরুন পয়সা করি ব্যাপার, ব্যবসা ব্যাপারটা না, আমি একদমই নয় প্রত্যেক কথা আমাদের। এটাই জিজ্ঞেস করছি, অনেকের একদম প্রশ্ন না, থাকে কোনো যে- ধরনের আমরা চেষ্টা করি প্রচার প্রসারটাই সবচেয়ে বড় কথা। একটা অনেক এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটি যারা রিসার্চ করছে তারা এসে আমাদের কাছ থেকে বই নিয়ে যায়, দেখেছি তারা সত্যি কথা হয়তো দুষ্প্রাপ্য বলে একটু আমি স্ক্যান করে, আমি ঠিক আছে দিয়ে যাবে, দিয়ে যায়, সত্যি কথা। আচ্ছা, যে এমন নাই নিয়ে চলে গেল এলো না, এমন নয়, তারা সেই ইয়েটা রাখে, সৌজন্যতা রাখে, ভদ্রতা রাখে। আমরা বই দিয়ে দিলাম, হয়তো একটা দুষ্প্রাপ্য একই পিস আছে, বলে আমি একটু স্ক্যান করে তাহলে এই করে ঠিক আছে দিয়ে যাও, জেরক্স করে বা স্ক্যান করে দিয়ে গেল। তো রিসার্চমূলক কাজের জন্য যদি আপনাদের কোনো প্রচুর বই আছে, documentation এমন লাগে, বহু ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট স্টাডিজের উপরে প্রচুর বই আছে এখানে। তো এখান থেকে আপনারা এসে এখানে পড়ে সেই আপনাদের রিসার্চমূলক কাজটাকেও কিন্তু করতে পারেন। আচ্ছা, মানে এটা প্রাইমারি স্কুল, বাচ্চারা এখানে হ্যাঁ, পড়াশোনার ক্লাস 5 ব্যবস্থা পর্যন্ত রয়েছে। এই আছে। মানে এর ওপরের অংশগুলোতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কাকু এই পড়াশোনার জন্য বা এর জন্য কি খুব সাধারণ একটা ইয়ে নেওয়া হয়, হয়তো 150 টাকা একটা প্রাইমারি স্কুলের একটা মান্থলি ফিস, আচ্ছা ঠিক আছে, এবং ইংলিশ মিডিয়াম। আচ্ছা, ঠিক আছে। মানে এখানেই তারা পড়াশোনা, একদম। পঠন পাঠন সমস্ত কিছু হ্যাঁ, ব্যবস্থা একদম, এখানেই তাদের একদম, থাকবে। একদম। বাহ, এটা একটা সত্যি মানে শিক্ষামূলক আপনি বিষয়টাও আপনারা দেখেন। মানে অন্য সময় আসলে বাচ্চাদের এখানে এই দেখতে পারতেন। আচ্ছা, হ্যাঁ। এটা অতীশ ভবন। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন এখানে এই যে 83-তে ফাউন্ডেশন, 1983। ডরমেট্রি, সব ধরনের রুম আছে, আচ্ছা, এটা এসি উইথ অ্যাটাচ। অ্যাটাচ বাথ। আচ্ছা, ঠিক আছে, আবার আপনাকে ডরমেট্রিও দেখাবো, এও দেখাবো। এই ফ্লোরে মোটামুটি কতগুলো রুম রয়েছে কাকু? এখানে ধরুন আপনার একটা ফ্লোরে পাচ্ছে 6টা, 12টা, 13টা, প্রায় 14-15টা রুম আছে। আচ্ছা, এই এইটা হচ্ছে হ্যাঁ। 2 বেড আমরা বলে থাকি জেনারেলি। আচ্ছা, ঠিক এখানে আছে। দুটো বেড রয়েছে, হ্যাঁ। মানে অর্থাৎ দুজন এসি থাকতে পারবে। এসি রয়েছে। আচ্ছা, আর এদিকে আছে এসে ওয়াশরুম। ওয়াশরুম রয়েছে। তো এই মোটামুটি আপনারা দেখছেন অতীশ ভবনের যে রুমগুলো, যেটা উনি বললেনই যে এখানে এসি রয়েছে এবং দুটো বেড রয়েছে। তো এই অনুযায়ী এখানে দুজন অনায়াসে থাকতে পারবেন। আর রুমের সাইজ যদি বলি তো মোটামুটি যথেষ্ট বড়ই। আর এখানে একটা টেবিলও রাখা রয়েছে, শীতকালে আসলে তার জন্য যে ব্ল্যাঙ্কেট, এই ব্যবস্থাগুলো রয়েছে এখানে। তো আমি একটা জাস্ট ওভারঅল আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একটা রুম ওনাকে খোলানোর রিকোয়েস্ট করলাম। আর এবার একটু যে কমন যে টয়লেটগুলো, ধরুন এখানে 2-3টে রুম আছে, এগুলো অ্যাটাচ নয়। আচ্ছা, মানে এটা হচ্ছে common কমন bath, টয়লেট, common bath। যেগুলোর সাথে মানে রুমের সাথে টয়লেট না, নেই, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করা হয়। বলি আর কি, কমন বাথ। আচ্ছা, দেখুন এই সাইডেও কিন্তু এরকম অনেকগুলো রুম রয়েছে। ঠিক এইভাবে এটা 3টে ফ্লোর আছে। আচ্ছা, এটা এইভাবে- ফার্স্ট ফ্লোর, আমরা এইভাবে 3টে ফ্লোর আছে। আচ্ছা, এগুলো সব ডোনারদের নাম রয়েছে, যখন করেছে সব বিভিন্ন ডোনার, দেখো দেশ বিদেশে আচ্ছা, আছে এখানে। এখানে বিভিন্ন একদম ডোনারদের এই নাম। ভুটান, জাপান থেকে শুরু করে, ঠিক আছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, এখানে ইন্ডিয়া থেকে শুরু করে অনেক মানুষ এখানে। তাদের অনুদানের পরিমাণ সমস্ত অনুদানের, কিছু এখানে হ্যাঁ। ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা হলো আর্য ভবন। হ্যাঁ, আচ্ছা এটাও এসি অ্যাটাচ বাথ। আচ্ছা, এটা তিনটে মানে 3টে বেড বেড রয়েছে। আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা খুলে দাও। অ্যাটাচ বাথ। হ্যাঁ, দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি আপনাদের একটু জাস্ট আইডিয়া দিচ্ছি যে এটা হলো এই ওভারঅল বাথরুম যেটা। আর এখানে দেখুন এটা কিন্তু এসি রুম রয়েছে, এখানে কিন্তু স্প্লিট এসি লাগানোই রয়েছে। যুগল কিশোর বিড়লা এটার অবদান এই বিল্ডিংটা হওয়ার পেছনে। আচ্ছা, তার ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের নামাঙ্কিত হ্যাঁ, কারণ রয়েছে। আচ্ছা, আর এই ওপরে মনে হয় এখানে এর সাথে যাতে যারা যারা যুক্ত রয়েছে বিভিন্ন দেশ বিদেশে- বিভিন্ন সময় দেখুন এখানে সব জাপানি এটা কাজুয়া জুমা সান, ঠিক আছে, আচ্ছা। এই দেশিকত্ব বা রবীন্দ্র রচনাবলী করেছেন। আচ্ছা। ঠিক আছে, এখানে দেখুন আপনি ওই আমাদের যে ফার্স্ট ইয়েটা করা হয়েছে ইয়েতে ডক্টর বি.এম. বড়ুয়ার ওই ক্যালকাটা ইউনিভার্সিটি পালি ডিপার্টমেন্টের সামনে, তার ইয়েটা এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এরকমই নানান মানে ঘটনা এখানে- এগুলো আমাদের বিভিন্ন সময় ভারতীয় যারা ভিক্ষুরা এগুলো বিভিন্ন সময় হয়েছেন। ঠিক আছে, আচ্ছা। এগুলো বাংলাদেশি শুদ্ধানন্দ ভান্তে, বিশুদ্ধানন্দ ভান্তে, এই ধর্মপাল ভান্তে বললাম, ইনিও সঙ্গরাজ, ধর্মদার মহস্তবীর, প্রজ্ঞাজিৎ মহস্তবীর, রাষ্ট্রপাল মহস্তবীর, সত্যপাল মহস্তবীর, ইনি হচ্ছেন সঙ্গতবীর। এটা এখন আমরা কোথায় যাচ্ছি? এটা যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি, এটা ভাবনা হল বলি আমরা, বিদর্শন হল। আচ্ছা, মানে এখানে বিদর্শন যে ভাবনাগুলো হয়, বিপাশনাগুলো হ্যাঁ, হ্যাঁ। এখানেই হয়। এইটা খুব ডিসকালার হয়ে গেছিল, এটাকে সম্প্রতি রং টং করা হয়েছে। এটাকে আবার নিচে করবো আর কি, নিচে মানে নিচে এটাকে শিফট করা হবে। এটা বাহ। সম্প্রতি রং করা হয়েছে। বাহ, সুন্দর নির্মাণ সজ্জা বলি এটাকে আমরা। নির্মাণ সজ্জা। আচ্ছা, বৌদ্ধদেবের, বাহ, দারুণ। আমি এই ওপরের পোর্শনে রয়েছি।
আর এখান থেকে একটু আপনাদেরকে এই পুরো পোর্শনটা যদি দেখাই, তো সত্যি অনবদ্য লাগছে। এই নিচের পোর্শন থেকে আমরা এখানে একটা উপরে মজার এলাম। ব্যাপার দেখুন, ওটা আমাদের এখানে নয়, কিন্তু একটা অশ্বত্থ যে বোধিত্রী আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, এটা ওই বইয়া থানার ইয়েতে, কিন্তু আমাদের এটা একটা মানে ইয়ে তৈরি করেছে, মানে ওখানে হয়েও ছাওয়া দিচ্ছে এখানে। ছাওয়া দিচ্ছে এখানে, আর সাথে মন্দিরের সঙ্গে মানে বোধিত্রী একটা আলাদা মানে রাখে। একদম। এখান থেকে বেরিয়ে এবার আমরা এলাম এই রুমে। বাহ, অসাধারণ। বিখ্যাত মানুষ বাড়ি ছিল কিঙ্কর বেজ, আচ্ছা, এইটা এই মূর্তিটা কিন্তু ওনারই তৈরি করা, বুঝলেন? মানে তো এই যে হ্যাঁ, এখন মূর্তিটা হ্যাঁ, দেখতে পাচ্ছি, একদম। বাহ। হ্যাঁ, এখানে একটা ধ্যানরত দেখুন বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। মানে ইতিহাস যত শুনছি সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। এত প্রাচীন নিদর্শন কলকাতার মধ্যেই রয়েছে, কিন্তু আমরা তার কতটাই বা জানি। আর এখানে কিন্তু নানান ধরনের ছোট ছোট বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা এগুলো করা রয়েছে। স্তূপা বলে, ছোট ছোট এগুলো মডার্ন টাইপের স্তূপা। আচ্ছা, এগুলো বিভিন্ন হ্যাঁ, স্তূপা। এগুলো ছোট ছোট বিভিন্ন মূর্তি টুটিগুলো। তো আপনাদের যতটা সম্ভব ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো। আর মাঝখানে বিরাজমান রয়েছেন এই ধ্যানরত বিশালাকার বৌদ্ধ মূর্তি, এবং তার পাশেও কিন্তু এদিকে নানান ধরনের ছোট ছোট স্তূপা। এটা বোধহয় এই স্ট্রাকচারটা নাকি? স্ট্রাকচার না, আমাদের এটা নয়। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আপনার আমাদের যে কুশীনগরের হ্যাঁ হ্যাঁ, যেটা ইয়ে আর কি মানে নির্মাণ ইয়েটা, তার 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 মডেল এটা। আচ্ছা আচ্ছা, আপনি কুশীনগর যে যান বিহার ইউপির, হ্যাঁ হ্যাঁ, সেখানে এটা এই এই নির্মাণ আমাদের যে ইয়েটা আছে, মানে বুদ্ধদেব হ্যাঁ। নির্মাণ সজ্জা যে আছে সেটার মডেলটা এটা। আচ্ছা, মানে কুশীনগরটা একটা সময় মানে হিন্দু বৌদ্ধদের মধ্যে একটা ইয়ে হয়েছে, বিবাদ হয়েছিল যে কাদের অ্যাকচুয়ালি স্থান। আচ্ছা, তো তারা হিন্দুরা দাবি করেছিল, কিন্তু পরবর্তীকালে সেটা খনন কার্যের পরে স্ট্যাবলিশড হলো না, এটা বুদ্ধের নির্মাণ স্থান। এবং ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে স্থানটাকে বলতে চাইছে যেটা শালবন ছিল, মানে কুশীনগর বলতে গেলে কুশীনাড়া বলতো সে সময়। আচ্ছা, তো ওই কুশীনগর ওই স্থানটা যেখানে আজকের দিনে বুদ্ধের নির্মাণ স্থল আর কি। আচ্ছা, 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 তো পরে সেটা স্ট্যাবলিশড হয়েছিল ঐতিহাসিকবিদদের খনন কার্যে বিভিন্ন ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের মধ্যে দিয়ে, যে না, বুদ্ধের এটা পরিনির্বাণ স্থান। আচ্ছা, আচ্ছা, তো এই জন্য আমরা যেহেতু আমাদের মহস্তবীর মহোদয় যেহেতু ওটার সঙ্গে একটা কুশীনগরটাকে মানে Establish করার পিছনে পেছনে ওনার অবদান ছিল বলে, ওই তখন যে ভারত সরকার যে ওরা একটা ইয়ে করেছিল, স্ট্রাকচার করেছিল, সেই স্ট্রাকচারটা আমাদের একটা দিয়েছিল যে এইটা এই মডেলে ওখানে এটা হবে, নির্মাণটা হবে। আচ্ছা, 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 এবং আজকে গেলে আপনি এইটাই দেখবেন এখানে ও, আচ্ছা, কুশীনগর। আচ্ছা, আচ্ছা, এখানে মানে যাতে পুরো অনেকক্ষণ বসে থাকতে হয়, তো বসে এখানে বসতে ধ্যান যাতে করতে হয়। মানে কষ্ট না হয় আর কি, আচ্ছা, আচ্ছা, একটু। কারণ এগুলো তো জেনারেলি ইতে বসেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু যে মূল মন্দিরটা, যেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা থাকে এখানে দর্শনের জন্য। এবারে আমরা সেখানেই প্রবেশ করছি। আর প্রবেশ পথের প্রথমেই কিন্তু এখানে চোখে পড়লো একটা বিশাল বড় ধ্যানরত গৌতম বুদ্ধর মূর্তি, এবং তার ওপরের এই অংশগুলোতে কিন্তু এইখানকার এই মন্দিরের এই বৌদ্ধ বিহারের সাথে যারা যেভাবে যুক্ত তাদের বিভিন্ন সময়কে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ফটো ফ্রেমের মাধ্যমে। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে নিদর্শন রয়েছে। রবীন্দ্রনাথ, এটা অশোক গান্ধীজি, অশোক গান্ধীজি, এরকম হ্যাঁ। প্রত্যেকেরই। আর এই হচ্ছে মূল মন্দিরের অংশটা। তো এইটা হচ্ছে মূল মন্দির, খুব সুন্দরভাবে কিন্তু ফুলসজ্জায় সজ্জিত। এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। তো চলুন একটু এবার আপনাদেরকে ভেতরের অংশটা দেখাই। বাহ, খুব সুন্দর দেখুন। মানে বৌদ্ধ মন্দির মানে কিন্তু মানে তার বৌদ্ধ মূর্তি ছাড়াও যে সঙ্গে যে আনুষঙ্গিক পুরো বিষয়গুলো থাকে, এটা কিন্তু সত্যি দর্শনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি এদিক থেকে শুরু করি একদম ঢুকে, লাভি শ্রেষ্ঠ শিবুলি বলা হয়। এনাকে মানে না? আমাদের বৌদ্ধ শাস্ত্রে এটাকে বলা হচ্ছে, এনার পুজো করলে আপনি মানে এক কথা বলতে পারেন ধন সম্পদ লাভের, এটা বিশ্বাস আর কি। আচ্ছা। যদি এরকম আমরা আমাদের বৌদ্ধ নীতিতে এরকম কোনো বিষয় নেই, কোনো আচ্ছা। শর্টকাটে কিছু প্রার্থনা করে কিছু হয় না। হ্যাঁ, পুজো করে কিছু হয় না, সবটা অর্জিত করতে হয় নিজেকে। তো দেখুন, স্বাগত এখান থেকে জানাচ্ছি আপনাকে বা উদ্যোগ এরকম আর কি। এরকম দুদিকে কিন্তু এরকম দুজন রয়েছেন যারা আপনাদেরকে কিন্তু স্বাগত জানাবে, এবং একদম মধ্যবর্তী অংশে প্রতিষ্ঠিত রয়েছেন ওই যে বলো বুদ্ধদেব। অষ্টধাতুর, এটা বারবার থেকে আনা 1905 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে বলছি আমরা ভূমি মুদ্রা স্পর্শ, ভূমি মুদ্রা স্পর্শ। এটা আচ্ছা আচ্ছা, এই যে এই মুদ্রাটাকে বলে ভূমি স্পর্শ মুদ্রা। আচ্ছা, এই মুদ্রাটাকে না, আর হ্যাঁ। এটা পুরো অষ্টধাতু। অষ্টধাতুর। 1905 সালে এটা এখানে ইয়ে হয়েছিল,
আচ্ছা কাকু, একদম ভিডিওর মানে শেষ অংশে এসে পৌঁছে গেছি। সমস্ত কিছু আপনার থেকে এত ভালোভাবে দেখলাম, একদম অবশেষে একটু এখানকার যোগাযোগ নাম্বারটা যদি। এখানে যোগাযোগ নাম্বার হচ্ছে, প্রথমে আমি ল্যান্ডমার্কটা বলি। এটা ঠিক বউবাজার থানা পেছনে, মানে লাগানো। এই যে দেওয়ালটা দেখছেন, দেওয়ালটা বউবাজার থানার পার্টিশন। আচ্ছা, একদম পিছন দিকে একদম বোম্বাই, ঠিক আছে। আরও স্পেসিফিক বলতে গেলে বউব্যারাক বলতে আপনারা জানেন, 25 ডিসেম্বর সবাই জানেন এখানে প্রচুর ইয়ে হয়। তো এটা হচ্ছে সেই বউব্যারাক। মেট্রোতে আসলে চাঁদনি চক, আর বাসে আসলে যোগাযোগ ভবন। যোগাযোগ ভবনে যদি আপনি মনে করুন সেন্ট্রাল ইয়ে থেকে আসেন, ওই রাম মন্দিরের দিক থেকে, তাহলে আপনাকে রাস্তা ক্রস করতে হবে। যে ধর্মতলার দিক থেকে আসেন তাহলে এই ফুটেই। আচ্ছা, যে ঠিক যোগাযোগ ভবনের স্টপেজে নেমে ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে আপনি 10 মিটার এগোলে হচ্ছে বাঁহাতে হচ্ছে হেয়ার স্ট্রিট থানা, ডানাতে বইয়ে থানা। আচ্ছা। আর এখানে মেল আইডিটা হচ্ছে ধর্মাঙ্কুর@gmail.com। আচ্ছা। আর এখানে অফিসিয়াল যে ল্যান্ডলাইন নাম্বারটা বিএসএনএল, সেটা হচ্ছে 2211717138। তার আগে 033 অ্যাড করে ওটা তো ল্যান্ডলাইনে করতে হয়। আর আপনি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, কোনো বিষয় নয়, আমি সাধারণ সম্পাদক হিসেবে 9831625530, এইটা হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন এখানে। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ধর্মাঙ্কুর সভা, আর বদি ভারতী হচ্ছে আমাদের একটা, আমাদের ঠিক জগজ্যোতি জার্নাল, ওইভাবে দুটো পেজ আছে আমাদের। ওই বইয়ের বিভিন্ন বিষয় টিষয়গুলো লেখা টেখা যখন চাইতে হয়, করতে হয়, সেগুলো আমরা এখানেও দিই, ধর্মাঙ্কুরের পেজেও দিই, এখানেও দিই। তো ওটা স্পেসিফিক একটা, আর এখানে ওভারঅল সব কিছুই নোটিশ হয়। তো বেসিক্যালি যদি এখানে সাধারণ মানুষ যদি ফেসবুক পেজটাও আপনাদের ফলো করে রাখে, তো বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে পারবে। আর আমাদের হচ্ছে dharmankurshobha.in হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর মোটামুটি 8টা থেকে 8টা পর্যন্ত আমাদের বিহার সর্বসাধারণের জন্য একদম খোলা। আপনারা আসুন, এই বিহার আপনাদের জন্য অবারিত, ঠিক আছে। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সৌরভ ভাই, টাইটেলটা কি আপনার? রায় মুখার্জি। সৌরভ রায় মুখার্জি কষ্ট করে অনেকটা সময় আমার জন্য দিয়েছে। না, একদমই নয়। আপনারা ওনাকে করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, দেখবেন, পেজটাকে ফলো করবেন। না, আপনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন এইভাবে, না এটা তো একটা ধরুন, এটা তো সত্যি কথা আমাদের জন্য, এটা যে করছেন, ওই যে বললাম, আমাদের ওইসব অভিযোগ অনুযোগ নয়। আমাদের ধরুন, আমাদের তো ছাপেও না কেউ, বলেও না কেউ কিছু। তো আপনি কষ্ট করে এসছেন সহযোগ করে, ঠিক আছে, তাতেও যদি হয়। আজকাল তো অনেক লোক অনেকভাবে ফলো করে, অনেকভাবে। ধরুন আমার একটা কাগজ বেরোচ্ছে, সেটা কত লোক পড়ছে, কি পড়ছে, আদৌ আমার পেজটা পড়লো কিনা, আপনার এটা যদি একজন দেখেও, এটাও তো একটা বিশাল ব্যাপার না? ওই আশাতেই মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারে বিভিন্ন, আর এত পুরনো একটা গ্লোরিয়াস আমাদের ইতিহাস, এটা হেরিটেজ একটা এটার মধ্যে ঐতিহ্য অনেকভাবে আছে। আরও অনেক কথা রয়েছে যেগুলো হয়তো আপনি আমাদের লিটারেচারগুলো পড়লে বুঝতে পারবেন। অনেক বিষয়, 12 তারিখ যেমনি বলবো, 12 ডিসেম্বর, যদি পারেন আপনারা যারা সময় করতে পারবেন, যদিও শুক্রবার, দিনটা তো আমাদের করতে হয়েছে। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 12 ডিসেম্বর 1925। আচ্ছা, সেই হিসেবে 12 ডিসেম্বর 2025 হচ্ছে শতবর্ষ। আচ্ছা, এইখানে মন্দিরের প্রতিষ্ঠাও কি 12 ডিসেম্বরই হয়েছে? না, এটা 5 অক্টোবর। দিনটা ছিল প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা মানে বাইদে ভাই আপনাকে কোজাগরি পূর্ণিমা বলেন। আচ্ছা, মানে যে কোজাগরি পূর্ণিমা, যেটা লক্ষ্মী পূর্ণিমা, সেদিনটা আমরা বলি প্রবারণা পূর্ণিমা। আচ্ছা, এই দিনটা প্রতিষ্ঠা হয়েছিল, ডেটটা ছিল 5 অক্টোবর 1892। আচ্ছা, ঠিক আছে। এটা ওনার জন্মদিন, যেমন ওনার জন্মদিন আমরা করি 22 জুন। আচ্ছা, হ্যাঁ, 22 জুন হচ্ছে ওনার জন্মদিন। ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওর একদম মোটামুটি শেষ অংশেই দাঁড়িয়ে রয়েছি। ভিডিওটা এবার শেষ করব, আর আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কলকাতার এই প্রায় 133 বছরের প্রাচীন বৌদ্ধবিহারের যাবতীয় তথ্য তুলে ধরতে পেরেছি। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো তথ্য আমার তরফ থেকে মিস হয়ে গিয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কি ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে চাইছেন, সেগুলোও কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সেই টপিকগুলো নিয়েই ভিডিও করার। আর একদম অবশেষে পারলে এই চ্যানেলটাকে একটু হলেও কিন্তু যদি সাপোর্ট করেন, আপনাদের এই আশীর্বাদ সাপোর্টটা পেলে আমি এগোতে পারি। তাই আপনাদের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ এইটুকুনি চাইবো যে পারলে আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ রয়েছে, পারলে এই ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে গিয়েও আমাদের পরিবারের একটা অংশ হয়ে উঠতে পারেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।